তোকে বলেছি না তুই আমার রুমে কখনো আসবি না? তোর মতো থার্ড ক্লাস মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এ বাড়িতে জায়গা দিয়েছি, তার মানে এই নয় যে তুই এ বাড়ির মালকিন। যখন যা ইচ্ছা তা করবি। তুই এ বাড়ি আসছিস না, তাই আমি যা বলবো তোকে সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর যদি কখনো তোকে আমার রুমের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি, তাহলে এই রৌদ্রোজ্জ্বল মির্জার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা দূর হ আমার চোখের সামনে থেকে। শেষের কথাটায় অতিরিক্ত জোর প্রয়োগ করায় হালকা কেঁপে ওঠে রূপ। পুরো নাম রূপরেখা মেহজাবিন। এবার সে কলেজে উঠেছে মাত্র। তার সবকটি যেন সে সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিমূর্তিরূপী মানুষটাকে বিলিয়ে দিয়েছে। রৌদ্রোজ্জ্বল মিথ্যা, এই বাড়ির সবথেকে ছোট ছেলে, যেমন রাগী তেমন কড়া। এতটুকু অনিয়ম যেন সে কিছুতেই মেনে নিতে পারে না। বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে শহরের এক নামি-দামি ভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান করেছে। বাড়ির সকলকে সহ্য হলেও রোদের কোনো জানি রূপের প্রতি তীব্র বিতৃষ্ণা। তাকে দেখলে রোদের রাগ না, মাথাচাড়া দিয়ে ওঠে। ভয়ে গলা শুকিয়ে কাঠরূপের হাতে থাকা কফির মগটা আরো শক্ত করে ধরে ক্ষীণ কণ্ঠে সে বলে ওঠে, মামুনি বলল আপনাকে কফি দিয়ে যেতে, তাই সেটা দিতে এলাম। রূপের বলা শব্দগুলো রোদের কানে ঠিকমতো পৌঁছালো কিনা সেটা বোঝা ভীষণ কঠিন। কারণ রোদ এখনো রূপের দিকে একই অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তাকে এখনই ভস্ম করে দিতে সে প্রস্তুত। রোদ ধীরে ধীরে রূপের দিকে কয়েক কদম এগোয়। এটা দেখে রূপের প্রাণ যায় অবস্থা। এমনিতে রাগ উঠলে লোকটার মাথা ঠিক থাকে না, রাগের মাথায় কখন কি করে বসে কে জানে। রূপও ভয়ে ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। রোদ যখন রূপের একেবারে কাছে এসে পড়ে তখন রূপ নিজে থেকেই চোখ বুজে মুখ খিচে দাঁড়িয়ে পড়ে, আর মনে মনে তার জানা সকল দোয়া দরুদ পড়তে থাকে। হে আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও, তা না হলে বরের মুখ দেখার আগে এই লোকের হাতে প্রাণ হারাতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোদ রূপের হাত থেকে এক ঝাটকায় কফির মগটা ছিনিয়ে নেয়। চোখ বন্ধ থাকলেও রূপ তা অনুভব করে। ধীরে ধীরে চোখ খুলল, সে দেখতে পায় রোদ একটু দূরে দাঁড়িয়ে কফি খাচ্ছে, আর তার মাঝে মাঝে রূপের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। রূপ আবারও ভয়ে মাথা নিচু করে ফেলে। কফি খাওয়া শেষ হলে রোদ খালি মগটা টেবিলে রেখে রূপকে উদ্দেশ্য করে বলে, কি ভেবেছিলি তোকে আমি স্পর্শ করব? রুমে কেউ নেই দেখে সেই সুযোগে সদ্ব্যবহার করব? প্রজ্জ্বল মির্জার এখনো এত খারাপ দিন আসেনি যে তোর মতো এক থার্ড ক্লাস এতে মেয়ের প্রতি সে দুর্বল হবে। যেখানে তোকে দেখলো আমার গা ঘিন ঘিন করে, সেখানে তুই ভাবলে কি করে তো আমি তোর কাছে যাব? নিজের লিমিটটা ভুলে যাবি না রূপ, এতে ফল কিন্তু ভালো হবে না। নাও আউট। রোদের বলা শেষের কথাগুলো এক কিশোরের মনকে ভেঙে চুরমার করে দেয়। চোখের কোণে পানি জমে, কিন্তু রূপটা দেখায় না। হাতে তালু দিয়ে সাথে সাথে মুছে ফেলে। মা বাবা নেই বলে উঠতে বসে এই বাড়ির মানুষগুলোর কাছে তাকে অপমানিত হতে হয়, সেগুলো সে মুখ বুজে সহ্য করলে কোনো জানি রোদের কথাগুলো তার কাছে বেশি বেদনাদায়ক মনে হয়। এটাই স্বাভাবিক, কোনো মেয়ের পক্ষে তার প্রাণপুরুষদের দেওয়া কষ্টগুলো সহ্য করা সহজ নয়। রূপ ধীরে ধীরে পায়ে রোদের রুম থেকে বের হয়ে যায়। রুমের সীমানা পার হয়ে এলে রূপ স্পষ্ট শুনতে পায় রোদ সজোরে দরজা বন্ধ করে। রূপ একবার সেদিকে চায়, তারপর অভিমানের সুরে বলে, একটু ভালোবাসলে কি হয় কাইল্লা ছেঁড়া? এমন একটা ভাব করে যেন তার দুটো কিডনি আমি চেয়ে বসে আছি। একটু ভালোবাসলে যেন তার সব দাঁত খুলে পড়ে যাবে, নয়তো মাথা টাক হয়ে যাবে। পদ একটা। রূপ হন করে সিঁড়ি বেয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে রুমানাকে রাতের খাবার তৈরি করতে দেখে রূপ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই বাড়ির একমাত্র মানুষ যে রূপকে ভালোবাসে, আগলে রাখে, তার কাছেই রূপের সব আবদার। রুমানা রূপের মাথায় হাত রেখে বলে, দিয়েছিস কফি? দিয়েছি। বকেছে খুব, তা না করলে কি তোমার ছেলের পেটের ভাত হজম হবে? জন্মের সময় কি ওনার মুখে মধু বদলে নিম পাতা দিয়েছিলে নাকি? এত রাগ তার? বাপরে বাপ, তোমার ছেলে একটা অমানুষ, বদমেজাজি, রকচটা মাস্টার মশাই। আমাকে লুকিয়ে আমারই মায়ের কাছে আমার নামে বদনাম করছিস? এত সাহস তোর? কলেজে উঠেই এই অবস্থা, তাহলে ভার্সিটিতে উঠলে তো আমাদের মানুষ বলেই গণ্য করবি না? নিজের ঠিক পেছন থেকে রোদের কণ্ঠ শুনে ভয়ে রূপের গলা শুকিয়ে যায়। সে যখনই রোদের একটু বদনাম করে খচ্চরটা কথা থেকে উদয় হয়ে পিছন পিছন এসে তা শুনে ফেলে। রূপ পিছন ফিরে তাকালে রোদের দুখানা জ্বলন্ত চোখের সাথে চোখাচোখি হতেই রূপ চোখ নামিয়ে রোমানের পিছন গিয়ে রোমানা পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম হাসি হেসে বলে, বাবা তুই কাজ ফেলে নেমে এলি কেন আবার? নামতে বাধ্য হয়েছি মা। রূপের উদ্দেশ্যে, কফির মগটা যে ফেলে এসেছিল সে খেয়াল আছে তোর? আমাকে কি তোর চাকর মনে হয় যে তোর অসম্পূর্ণ কাজগুলো আমি শেষ করব? রূপ নিজের জিহ্বায় নিয়ে কামড় বসায়। সে একেবারে ভুলে গিয়েছিল। তারপর একটু সাহস জুগিয়ে কাঁপা কণ্ঠে বলে, ভুল হয়ে গেছে ভাইয়া, আর হবে না, এরপর থেকে আমি খেয়াল রাখবো। রোদ একটু এগিয়ে যায় রূপের দিকে। এতে রূপ তার মামনির আঁচলটা খামচে ধরে। আর কি যেন বললি মাত্র? আমি বদমেজাজি মাস্টার মশাই? না মানে আসলে ভাইয়া। আহ,
কি হচ্ছে এসব রোদ? মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে? এত কিছু ধরতে নাই। রোমানার মুখ ঝামটা শুনেও রোদের তেজ কমে না। ঠিকই রূপকে রোমানার পিছন থেকে বের করে নিয়ে নিজের রুমে চলে যায়। সজোরে দরজা আটকে রূপের দিকে সে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। ভাইয়া এভাবে আমার দিকে এগোচ্ছে কেন? সরি, আমাকে তো তোমাকে মাস্টার মশাই বলবো না। প্লিজ এবার যেতে দাও। রূপের কাছে এসে রোদ তার দিকে একটু ঝুঁকে পড়ে। এতে রোদের উত্তপ্ত শ্বাস রূপের ঘাড়ে এসে পড়ে। এক অজানা শিহরণ বয়ে যায় তার সারা শরীরে। জানিস মাস্টারমশাইরা তাদের অবাধ্য স্টুডেন্টদের সাথে কি করে? রূপ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদের দিকে। রোদ একটু মুচকি এসে নিজের স্টাডি টেবিল থেকে একটা স্টিলের স্কেল নিতে আসে। হাত পাত। রূপ পাথরের মতো দাঁড়িয়ে থাকে, প্রতিবাদও করে না, মাপও চায় না। রূপের এই অনড় অবস্থা দেখে রোদ জোর করে রূপের একটা হাত নিজের কাছে টেনে বেশ কয়েকটা বাড়ি মারে তার হাতে। দুধে আলতা চামড়ায় লম্বালম্বি কয়েকটা লাল দাগ ফুটে ওঠে। অসহ্য যন্ত্রণায় রূপের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লেও সে মুখে কোনো শব্দ করে না। গৌরানীর আওয়াজ পেলে হয়তো রোদের অত্যাচার আরো কয়েকগুণ বেড়ে যেতে পারে। এই ভয়ে রূপ ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। রোদ একসময় হাত থেকে স্কেলটা ফেলে দেয়। তারপর যে হাত দিয়ে সে রূপকে আঘাত করেছে সেই হাত দিয়ে দেওয়ালে সজোরে কয়েকটা ঘুষি মারে। এতে রোদের হাতের চামড়া ফেটে রক্ত পড়তে থাকে। রূপ দ্রুত রোদের আহত হাতখানা নিজের কাছে নিয়ে বলে, পাগল হয়ে গেছো তুমি ভাইয়া? কি করছো এসব? রূপ নিজের ওড়না দিয়ে রোদের হাতখানা পেঁচিয়ে দ্রুত পায়ে ফার্স্ট এড বক্সটা আনতে যায়। কিছুক্ষণ পর ফার্স্ট এড বক্স নিয়ে এসে তুলা দিয়ে চেপে রক্ত পড়া বন্ধ করতে থাকে রূপ। রূপের কাজের ফাঁকে রোদ একদৃষ্টিতে তাকিয়ে থাকে। হালকা বাতাসের উপর এলো চুলগুলো দোল খাচ্ছে। সেই সাথে ওড়না না থাকায় রূপের উন্মুক্ত বুক বড়ই আকর্ষণীয় লাগছে রোদের কাছে। কেমন একটা ঘোর কাজ করছে তার চোখে মুখে। একসময় রোদ রূপের গালে হাত দিয়ে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। রোদের এমন ব্যবহার রূপের কাছে একদম নতুন। রূপের খুব কাছে চলে আসে, নিজের ঠোঁট জোড়া রূপের ঠোঁটের সাথে জোরে দিয়ে গভীর চুম্বনে লিপ্ত হয়। রূপ প্রথমে নিজেকে ছাড়ানোর ভীষণ চেষ্টা করে, কিন্তু পেরে না ওঠায় এই ব্যর্থ চেষ্টা ছেড়ে দেয়। ৫ মিনিট পর রোদ রূপকে ছেড়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কেন জানি রূপের ভীষণ খুশি লাগছে মনে। তার ভালোবাসার মানুষও তাকে ভালোবাসে। তা না হলে এই স্পর্শ কেন করবে সে? রূপ চঞ্চল নয়নে রোদের দিকে একবার তাকায়। গায়ের রং শ্যামলা হলে ছেলেটা দেখতে এক কথায় সুদর্শন। রোদ কিছু না বলে বিছানা থেকে উঠে কিছু টাকা এনে রূপের দিকে ছুঁড়ে মারে। এতে রূপের মুখের হাসি মিড়ে যায়। রূপ অবাক হয়ে একবার রোদের দিকে আর একবার তার টাকার দিকে তাকাচ্ছে। এগুলো কিসের টাকা ভাইয়া? আর আমাকে বা দিলে কেন? আমার হাতের ব্যান্ডেজ করার জন্য আর আমার একটু চাহিদা মেটানোর জন্য তোর পারিশ্রমিক। ভাবিস না আমি তোর প্রতি দুর্বল, তাই তোকে কাছে পেয়ে তাকে কিস করে বসেছি। যৌবনে এমন একটু আধটু ভুল হতেই পারে। এখন এই টাকাগুলো তোল আর বলে যা আমাদের মধ্যে যা হয়েছে। রূপের চোখ পানিতে ভরে ওঠে। সে তো ভেবেছিল এটা রোদের ভালোবাসার স্পর্শ, কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণ উল্টো। রূপ চুপচাপ চলে যেতে নিলে পেছন থেকে আবার রোদের ডাক পড়ে, কাল আমার কয়েকজন বন্ধু আসবে বাসায়। যদি দেখি তুই তাদের সাথে ঢলাঢলি করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। বলে দিলাম, অবশ্য তোর মতো মেয়েদের তো এসবই কাজ। যাই হোক, ঘর থেকে কাল এক পাও বের করবি না। বাথরুমের শাওয়ার ছেড়ে মেঝেতে বসে অঝোরে ধারে কাঁদছে রূপ। শাওয়ার থেকে পড়া পানির ফোঁটা কাপড় ভেদ করে তার শরীরকে ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। বুকের মাঝে উদ্ভট এক জ্বলন্ত অগ্নিকুণ্ড তার ভিতরটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। পানি তো যেন তার নিভছে না। একসময় রূপের শ্বাস ভারী হয়ে আসে, দৃষ্টি ঝাপসা হয়ে একটু একটু করে চেতনা হারাতে থাকে। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে রূপ অস্ফুট স্বরে বলে, একটি ভালোবাসা চার বদলে একরাশ অপমান আর যন্ত্রণায় কি আমার প্রাপ্য ছিল? আমাকে কি ভালোবাসা যায় না? এতটাই অভাগী হয়ে জন্ম নিয়েছি, তখন বেঁচে থাকার চেয়ে আমার মৃত্যু সে। পরগাছার মতো জীবন আমিও চাই না। কিছুক্ষণ পর রূপ মেঝেতে পড়ে যায়। তার চোখের পানিগুলো শাওয়ারের পানির সাথে মিলিয়ে একাকার হয়ে যায়। রাত ঠিক ৯টা। মৃধা পরিবারের সকলে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার সারছে। রোমান আর কাজের মেয়ে ঝুমুর তাদের খাবার পরিবেশনে ব্যস্ত। তবু ক্ষণে ক্ষণে রোমানা সিঁড়ির দিকে তাকাচ্ছে। সেই যে রোদ রূপকে উপরে নিয়ে গেল, তারপর থেকে মেয়েটাকে দেখতে পায়নি রোমানা। মনের ভেতর এক অজানা ভয় কাজ করছে তার। ছেলের রাগ সম্বন্ধে তার ধারণা পাকাপোক্ত, আর রূপের বেলায় তো তার রাগের অন্ত থাকে না। কে জানে মেয়েটার সাথে রোদ কি করেছে। রোমানা যে রোদের কাছে রূপের খবরটা জানতে চাইবে তারও কোনো উপায় নেই। সকলের খাওয়া শেষ হলে বাড়ির সদস্যরা নিঃশব্দে যার যার রুমে চলে যায়, যেন এতটুকুই তাদের দায়িত্ব। সারাদিনে কেউ কারো খবর না রাখলেও রাতের খাবারটা তারা একসাথে খায়। এতে ভাইদের মধ্যে কথাবার্তা না হলেও মুখ দর্শন তো হয়। ঊনবিংশ শতাব্দীতে এই অনেক। একই ছাদের নিচে থাকছে, একই টেবিলে বসে রাতের আহার খাচ্ছে। এতে ভ্রাতৃত্ব বোধ তৈরি না হলেও তারা যে এখনো বেঁচে আছে সেটা নিজ চোখে দেখতে পায়। মির্জা পরিবারের বড় ছেলে এহসান মির্জা, রোদের বাবা,
আর ছোট ছেলে আরাফাত মির্জা, তার এক ছেলে এক মেয়ে, রোহানা মির্জা আর আরশি মির্জা। বাড়িতে ছোট বউ থাকা সত্ত্বেও সব কাজ রোমানাকে করতে হয়, কারণ কেয়া মির্জা একজন ডাক্তার। বছরের বেশিরভাগ সময় তাকে শহরের বাইরে নয়তো দেশের বাইরে থাকতে হয়। তাই ছোট থেকে রোহানা আর আরশি রোমানার কাছেই। রোদ একটু ঠান্ডা পানি খেয়ে গলা ভিজানোর জন্য রান্নাঘরে গেলে রোমানা তাকে ডাক দেয়। কিছু বলবে মা? রোদ, রূপ কোথায়? রূপ কোথায় সেটা আমি কি করে বলবো? আমি কি আর বডিগার্ড যে ওর প্রতিটা গতিবিধি আমি পর্যবেক্ষণ করব? তুই তো মেয়েটাকে টেনে নিয়ে গেলি নিজের রুমে, একটু থেকে মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করছিস না বাবা। এতে মা বাবাকে হারিয়েছে, আমাদেরকেই আপনজন করে নিতে চাচ্ছে মেয়েটা। তাও যদি তোরা মেয়েটাকে তাচ্ছিল্য করিস, মেয়েটা কোথায় যাবে বলতো? এই তো আর কটা দিনই তো থাকবে তোদের বাসায়। কলেজটা শেষ করুক, তারপর একটা ভালো ছেলে দেখে রূপের বিয়ে দিয়ে দেব, যে ওকে যত্নে রাখবে আর ও তোদের জ্বালাবে না। মেয়েটাকে এই কয়েকটা দিন একটু শান্তিতে থাকতে দে, একটু ভালো ব্যবহার কর ওর সাথে। রোমানা রূপের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে শুনে রোদের মাথায় আগুন জ্বলতে থাকে। হাতে থাকা ঠান্ডা পানি বোতলটা মেঝেতে আছাড় মেরে বলে, তার মানে তুমি ওর মাথায় বিয়ের ভূত ঢুকিয়েছ? কলেজ পাশ করতে পারলো না আর এখনই বিয়ে চিন্তা? ভালো রসাতলে নিয়ে যাচ্ছ মেয়েটাকে। এমনি তো তিনি উড়নচণ্ডী, তোমার লাই পেয়ে পেয়ে তার আরো কয়েকটা শিং গজাচ্ছে। তো কি করব? তোদের ভরসা রেখে যাব? আমি বেঁচে থাকতে তোদের থেকে ওকে আগলে রাখতে পারি না, আর আমি মরলে তো মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে আসবি। বাবার ভালো গুণগুলো নিতে খারাপ গুণগুলোকে আত্মস্থ করবি না রোদ। রোদ মায়ের কথার পিঠে আর কোনো কথা বলে না। রাগে বড় বড় কদম ফেলে সেখান থেকে চলে যায়। দোতলায় উঠে রূপের ঘরের দরজা কয়েকবার টোকা দেয় রোদ, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না পায়। এবার রোদের উদ্দেশ্যে শুরু করে। এক দেখায় ঘরের দরজা খুলে সে ভিতরে রূপকে দেখতে পায় না। এই সময় তার কানে ভেসে আসে পানি পড়া শব্দ, তার মানে রূপ বাথরুমে আছে। এবার রোদ কিছুটা নিশ্চিন্ত মনে বিছানায় বসে রূপের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল রূপ বাইরে বের হয় না। এদিকে এখনো পানি পড়েই যাচ্ছে, ব্যাপারটা ডোবায় রোদকে। এবার সে বিছানা ছেড়ে বাথরুমের দরজায় ধাক্কা দিতে থাকে। রূপ, এক্ষুনি দরজা খোল। দরজা আটকে কি প্রমাণ করতে চাচ্ছে যে আমি তোর উপর নির্যাতন করি? রূপ, দরজা খোল বলছি। রোদের মনে আবার ভয়গুলো ডানা বাঁধতে থাকে। শরীরের সর্বশক্তিতে প্রয়োগ করে সে দরজা লাথি মারে। এতে দরজার ছিটকিনি খুলে গেলে রোদ ভিতরে প্রবেশ করে দেখতে পায় রূপের অচেতন দেহ ভেজা মেঝেতে পড়ে আছে। রোদের চক্ষু চড়ক গাছ। তাড়াতাড়ি করে রূপকে ভেজা করে সে বিছানাতে শুয়ে দেয়। ভেজা কাপড় পরে থাকায় রূপের শরীর দেখা যাচ্ছে। এই সময় যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য তার কাপড়হীন শরীর কল্পনা করা সহজ। রোদ এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রূপের দিকে। ভেজা কাপড়গুলো চেঞ্জ করা দরকার, কিন্তু এখন কাকে ডাকবো সে? রোদ কোনো উপায় না পেয়ে রূপের একটা ওড়না নিজের চোখে বেঁধে নেয়। তারপর নিজ হাতে রূপের ভেজা কাপড়গুলো খুলে বিছানার চাদর দিয়ে তার নগ্ন শরীরটাকে আবৃত করে দেয়। তা না হলে সেও হয়তো নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে রূপের অপূরণীয় ক্ষতি করে দিবে। চোখের বাঁধন রূপের দিকে তাকায়। কি অমায়িক মায়াবী চেহারা, যেন এক পরেই ঘুমিয়ে রয়েছে শুভ্র বিছানার উপর। রোদ না চাইতে রূপকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর রূপের কপালে এক গভীর চুমু খেয়ে বলে, তোর অজান্তে তোকে স্পর্শ করেছি, মাফ করে দিস। এই অধম মনটাকে যে আমি আর বেঁধে রাখতে পারছি না, সে তোর মাঝে বিলীন হয়ে গেছে বহু আগে। রুক্ষতা প্রকাশ করে তোকে ব্যাপারটা বুঝতে না দিল দিনে দিনে তোর জন্য পাগল হয়ে পড়ছি রূপ। শীঘ্রই তোকে আমি নিজের করে নেব, একান্ত আমার তুই। রোদ রূপকে নিজের থেকে ছাড়িয়ে চলে যেতে নিলে অচেতন রূপ নিজের অজান্তে রোদকে জড়িয়ে ধরে। এতে রোদ মুচকি হেসে রূপের কপাল একখানা চুমু এঁকে দেয়। তবে একটা বিষয় তখন রোদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন জানি তার মনে হচ্ছে রূপের দেহের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। যে পরিমাণে সে পানিতে ভিজেছে তাতে জ্বর আসাটাই স্বাভাবিক। রোদ রূপকে একা জ্বরের ওষুধ খাইয়ে তার পাশে বসে থাকে। ল্যাম্পের মিষ্টি আলো চেয়ে গেছে রূপের সম্পূর্ণ মুখ। রোদ একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আনমনে বলে, ভাগ্য ভালো যে তোকে পেয়েছি, নয়তো ওসব ডাবল টাইমিং করা মেয়েদের স্পর্শ গায়ে লাগতো, ব্যাপারটা ভালো হতো না। তুই আমার পবিত্রতা ছুঁয়ে আমার অবিশুদ্ধ মনটা পবিত্র হয়। কালকে একটু কঠোর হতে হবে আমার রূপ, নয়তো তুই আমার শাসন মানবি না। আমি চাই না তোকে অন্য কেউ দেখুক, তুই শুধু আমার চোখের সামনেই থাকবি। ভোরের আলো ফুটলে পৃথিবী এক নতুন দিনের সাক্ষী হয়। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয় পরিবেশ। এক সময় রূপ তার আদো আদো মুখ ঘুম থেকে জেগে উঠে। সদ্য ঘুম ভাঙায় তার বর্তমান অবস্থান, পরিস্থিতি কিংবা সময় কিছুই বুঝে উঠতে পারে না। কিছুটা সময় অতিবাহিত হলে তার মনে পড়তে থাকে কালকের ঘটনাগুলো। রূপ নিজের দিকে তাকিয়ে দেখে তার নগ্ন শরীর চাদরে ঢাকা, কিন্তু
এ কি করে হতে পারে? সে তো বাথরুমে মেঝেতে বসেছিল, তবে তাকে এখানে আনলো কে? আর কেই বা তার ভিজে কাপড়গুলো চেঞ্জ করলো? নিজেকে বারবার প্রশ্ন করে যখন উত্তর মেলে না, তখন রূপ ধরে নেয় সে হয়তো এগুলো করেছে। ঘুমের ঘোরে থাকায় ঠিক মনে পড়ছে না। রূপ বিছানা থেকে উঠে এক সেট শুকনো জামা পরে নেয়। তারপর রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে যায়। রুমানা রূপকে দেখতে পেয়ে বলে, দিনে দিনে বড় বাদর হচ্ছিস তুই। কাল রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লি। বলি, আমার আমার কি চিন্তা হয় না? মা হয়েছি তো, তাই আমার তো জ্বালা। এখন চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার কর। রূপ কিছু বলে না, মাথা নিচু করে রুমানা কথাগুলো গিলে আবার খাবার টেবিলে বসে খাবার খেতে থাকে। কেন জানি তার কথা বলতে ইচ্ছা করছে না, হয়তো মনের সব কথা ফুরিয়ে গেছে তার। রূপের এমন নিশ্চুপ অবস্থা ঠিকই রুমানার চোখে পড়ে। তিনি একটা চেয়ার দিয়ে তাতে বসে ভালো করে দেখতে থাকে রূপকে। চোখ নিচু করে খাচ্ছে সে। রুমানার মনে একটা ভয় কাজ করতে থাকে। রূপ তাকাতো আমার দিকে। রূপ চায় না, শুধু দাঁতা জিহ্বা নাড়ে মুখের খাবারগুলো গিলে। রুমানা এবার নড়েচড়ে বসে। রূপের গালে হাত দিয়ে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। চোখগুলো ফোলা কেন? কেঁদেছিস নিশ্চয়ই? না, কাঁদিনি, অ্যালার্জি হয়েছে। রূপ, তুই এখন আমার সাথে মিথ্যা কথা শিখে গেছিস। আমি কি এতটুকু বুঝি না কোনটা অ্যালার্জি আর কোনটা চোখের কান্না? ছাড়ো আমায়, একদিন কাঁদলে কেউ মারা যায় না। এমনিতেও মরণ আমার কপালে নেই। রোমানা বুঝতে পারে রূপের মনটা ভালো নেই, তাই এখন বকলে হিতে বিপরীত হতে পারে। রোমানা একটু হাসির চেষ্টা করে বলে, আজকে তো বাসায় মেহমান আসবে, যা গিয়ে তৈরি হয় নে। ওরা এসে পড়ল বলে। রূপ অভিমানের দৃষ্টিতে চেয়ে বলে, মেহমান আসলেই বা আমার কি? তোমার জল্লাদ ছেলেই তো বললো যে তাদের সামনে আমার যাওয়া নিষেধ। আমাকে আজ সারাটা দিন ঘরবন্দি হয়ে কাটাতে হবে। রোদের কথা ছাড়, আমি বলছি তুই বের হবি, সাজবি, ঘুরবি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে যা, তৈরি হয়ে নে। খুশিতে রূপে চোখ জ্বলজ্বল করে ওঠে। সত্যি বলছো মামনি? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আরে খাবারটা শেষ করে যা। রূপ রোমানার কথায় কান না দিয়ে এক দৌড়ে উপরে উঠে যায়। সে খুশিতে এতটাই মগ্ন যে রোদ যে আসে সেটা সে দেখতে পায় না। দুজনের জোরে ধাক্কা খায়। এতে রূপ পরে যেতে নিলে রোদ তার কোমর জোরে ধরে ফেলে। কোটপাখির মতো এলোমেলো ভাবে দৌড়াচ্ছিস কেন? আমাকে মার্ডার করার ধান্দা? আমি পচা মানুষ মেরে হাত গন্ধ করতে চাই না। মারলে সুদর্শন সুপুরুষকে মারবো। আপনাকে মারতে যাব কেন? কি বললি আমি সুদর্শন নই? তাহলে কি সুদর্শন? আমার স্বপ্নের পুরুষ। এই বলে রূপ আরেকটা ছুট লাগায়। রোদ এদিকে রাগে গজগজ করতে করতে বলে, ও কিশোরীর স্বপ্নের পুরুষও আছে। ডানা গজিয়েছে খুব, না কাটলে পাখি উড়াল দিবে। রূপ একটা পার্পল রঙের সালোয়ার কামিজ পরেছে। চুল খোলা, ঠোঁটে হালকা লিপস্টিক, অনেক সুন্দর লাগছে তাকে। ওড়নাটা ঠিক করে রূপ একবার আয়নায় তাকায়। সবাই বলে সে নাকি তার মায়ের মতো সুন্দর হয়েছে। আর সত্যি নিজের চেহারায় মায়ের মুখটা যেন ভেসে উঠেছে। গুনগুন করতে করতে রূপ পিছনে চাইলে রেখে রোদ হেলান দিয়ে তার দিকে তাকে আছে স্থির দৃষ্টিতে। ভয়ের উপরে গলা শুকিয়ে গেছে। রোদ ভাইয়া, তুমি কোথাও যাচ্ছিস নাকি? না মানে এই আর কি। নিচে যাচ্ছিস বুঝি? কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? আমি কি গল্পের নায়কের মতো বোকা নাকি যে তুই গিয়ে একজনের কোলের উপর পড়বি? সেটা দেখে আমি রেগে মেগে তোকে রুমে বন্দি করে শাস্তি দেব? আমি রোদ, আগে ভাগে টের পেয়ে যাই তোর পরবর্তী পদক্ষেপ। রূপ আমতা আমতা করে কিছু বলতেই যাবে, ঠিক তখনই রোদ রূপের হাতটা ধরে এক টানে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। আরেক হাত দিয়ে রূপের চুলগুলোতে হাত বোলাতে বোলাতে রোদ বলে, তোকে দেখার অধিকার শুধুই আমার, সেটা হোক সাজার পরে কিংবা আগে। অন্য পুরুষের সামনে নিজেকে প্রদর্শন তোর জন্য দণ্ডহীন অপরাধ। রোদের কথায় রূপের মনে খানিক অভিমান জমে। নিজেকে জোর করে রোদের কাছে থেকে ছাড়িয়ে বলে, আমার প্রতি তোমার এত অধিকারবোধ কবে জন্মালো ভাইয়া? আমি তো এতিম, যাকে দেখলে তোমার গা ঘিনঘিন করে, সহ্য হয় না আমাকে। তাহলে আজ কি হলো তোমার? দূর দূর করে তাড়িয়ে দেওয়ার বদলে কাছে টেনে নিচ্ছ। তুই কি আমার বুঝিস না রূপ? আমি কি চাই সবই কি তোর কাছে অজানা? হ্যাঁ, সবই আমার কাছে অজানা। আমি কিছুই জানতে চাই না। দরকার নেই আমার, তোমাকে চলে যাও তুমি আমার জীবন থেকে। যাব না আমি, কি করবি করে নে। রূপের রাগ তখন চরম সীমায়। এমত অবস্থায় রাগ ওঠাই স্বাভাবিক। এত জীবন যে তাকে নিজের কাছে বিন্দুমাত্র ঘেঁষতে দেয়নি। কাছে গেল না, নাক ছিটকিয়েছে। আজ হঠাৎই বা কেন এত ভালোবাসা উতলে উঠল? রোদ তো কখনই রূপের ভালোবাসার দাম দেয়নি, দেয়নি তার অপ্রকাশিত অনুভূতির গুলোর মর্যাদা। তাহলে এবার রূপও দিবে না? তার যা মন চায় সে তাই করবে। রূপ অতশত না ভেবে হন হন করে রুমের বাইরে চলে যায়। রোদের চিৎকার করে ডাকার শব্দ তার কানে গেলে রূপ পিছন ফিরে চায় না। ক্রোধে যেন তার চোখ অন্ধ হয়ে গেছে। তাই হয়তো জলজ্যান্ত এক মানুষকে তার সামনে থাকার পরও রূপ তাকে দেখতে পায়নি। সজোরে ধাক্কা লাগার কারণে রূপ আর অচেনা ছেলেটা মেঝেতে পড়ে যায়। ব্যথার চোটে রূপের ঘোর ভাঙে। ভুলটা যে তারই সেটাও সে বুঝতে পারে। তাড়াতাড়ি করে মেঝে থেকে উঠে রূপ ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, সরি ভাইয়া, আমি আসলে দেখতে পাইনি।
ব্যথা পেয়েছেন মনে হয় অনেক। দুঃখিত, মাফ করবেন। হঠাৎই এক মায়াবী কণ্ঠ শুনে ছেলেটা রূপের দিকে তাকায়। অদ্ভুত সুন্দর মেয়ে, যার রূপ বর্ণনা করা দায়। রূপের সৌন্দর্য অন্যান্য সুন্দরী রমণীর মতো নয়। তার চেহারা অনেক খুঁত থাকলেও যেন খুঁতগুলো তাকে নিখুঁত করে তুলেছে। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর ছেলেটা রূপের হাত ধরে উঠে দাঁড়ায়। চোখে চশমাটা ঠিক করে ঠান্ডা কণ্ঠে বলে, না না, ঠিক আছে। চলতে ফিরতে এমন একটু আধটু হয়েই থাকে। আমি রাজ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম রূপ। নিজের নামটা বলতে যাবে ঠিক তখনই তার পিছন থেকে এক শক্তিশালী পুরুষালী কণ্ঠ বলে ওঠে, ওর নাম রূপ। মুহূর্তের মাঝে রূপ বুঝে যায় তার পিছনে তার জম রোদ দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগে সাহসিকতার সাথে রোদের মুখে মুখে তর্ক করলো, এখন ভয়ে তার বুক কাঁপছে। আরে দোস্ত, কখন থেকে খুঁজছি তোকে, কোথায় ছিলি? আর উনি তোর কে হন? রূপ আমার, আমি ওনার ছোট বোন। রূপ তড়িঘড়ি করে উত্তর বসিয়ে দেয় রোদের মাথায় পিঠে। রোদ এতে রূপের দিকে কটমট করে তাকালেও রূপ গায়ে লাগায় না, বরং বিস্তর হাসি হেসে তার গায়ের জ্বালা বাড়িয়ে দেয়। অনেক সুন্দর দেখছে তোর বোনকে, আমার সাথে বিয়ে দিয়ে দে। কোনো যৌতুক নিব না রাজ। ফিসফিসিয়ে রোদের কানে কানে এ কথাগুলো বলে। এতে রোদের রাগের পরিমাণ আরো বেড়ে যায়। তবুও নিজেকে সংযত করে চাপা গলায় রূপকে বলে, রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য কফি বানিয়ে আন। যা। রূপ বাধ্য মেয়ের মতো রান্নাঘরের দিকে পা বাড়ায়। চলে যেতে দিলি কেন তোর বোনকে? আরেকটু থাকতো, প্রাণ ভরে দেখতাম। হালার ফুত, নজর ঠিক কর, ও আমার বোন না, হবু বউ। আর তোর হবু ভাবি আমার সাথে রাগ করেছে, তাই আমার বোন বলে পরিচয় দিয়েছে। রাগ করলে বউ বোন হয়ে যায়? আলবাত হয়ে যায়, তুই বুঝবি না। জীবনে তো একটা রিলেশন করিসনি, বুঝবি কি করে? তোদের মতো কতগুলো শেয়ালের জন্যই করতে পারিনি। কাউকে পছন্দ হলে টেনে নিয়ে চলে যাস। প্রেমের ব্যাপারে তোর ভাগ্য অনেক খারাপ রাজ। প্রেমের আশা ছেড়ে বিয়ে করে তা না হলে বউ বুঝবে না। বাড়ির কাজ সারতে সারতে আজ একটু দেরি হয়ে গেছে। বলতে গেলে এখন অনেক রাত। রূপ ছাদের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, হালকা বাতাস তাকে ছুঁয়ে চলে যাচ্ছে। মন যতই খারাপ থাকুক, প্রাকৃতিক কাছে এলে রূপের মন ভালো হতে বাধ্য। একমাত্র প্রকৃতি তাকে বুঝে। না হলে পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। তারা কেবল রূপকে ব্যবহার করে। কেউ ব্যতিক্রম নয় তার এই ভাবনায়। হঠাৎ ছাদের দরজা বন্ধ হয়, শব্দ কানে এলে রূপ ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকায়। অগ্নিমূর্তি রোদকে দেখে সে বিস্মিত হয় না, কারণ সে এটা আগেই ধারণা করেছিল। রোদ রূপের কাছে এসে বলে, এক্ষুনি ছাদের দেওয়ালের উপর উঠে দাঁড়া। দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেল। কেউ তো আমাকে ধরবার মতো নেই, তোকে দাঁড়াতে বলেছি আমি। রূপ কোনো কথা বাড়ায় না, রোদের কথা মতো অতি কষ্টে দেওয়ালের উপর উঠে দাঁড়ায়। কিন্তু কয়েক ইঞ্চি দেওয়ালে ব্যালেন্স করতে দাঁড়াতে তার ভীষণ কষ্ট হচ্ছে। ভাইয়া, আমার হাতটা ধরো, পড়ে যাবো আমি। রোদ কোনো কথা না বলে রূপের পা জড়ে তাকে কাঁধের উপর ফেলে সোজা হাঁটা দেয়। রূপ তো নামার জন্য অধৈর্যের মতো হাত পা ছড়াছড়ি করছে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? নামাও বলছি। গেলেই দেখতে পারবে। রোদ চিলেকোঠার ঘরে পা রাখতে রূপ হকচকিয়ে ওঠে। সারা জীবন অবহেলায় পড়ে থাকা ঘরটিকে কেউ অপূর্ব বিন্যাসে সাজিয়েছে। চারদিকের ধুলো, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করা। তারপর মোমবাতি আর গোলাপের পাপড়ি দিয়ে সাজাতে মানুষটার কষ্ট কম হয়নি। অন্ধকার রুমে একমাত্র আলোর উৎস মোমবাতিগুলো। রূপ অবাক চোখে চারদিক পর্যবেক্ষণ করার পর রোদের দিকে তাকায়। রোদ একটু মুচকি হাসি দিয়ে তাকে কোল থেকে নামায়। তারপর রূপের কানের কাছে বাড়িয়ে হাসকি কণ্ঠে বলে, পছন্দ হয়েছে? রূপ তখনও বিস্ময় শীর্ষে। রোদ তার জন্য এসব করেছে? এতদিন তো রূপ শুধু গল্পে পড়েছে, যখন পড়েছে তখন দীর্ঘশ্বাস ছেড়ে ভেবেছে, ইস, আমার জীবনে যদি এমন এক মুহূর্ত আসতো। আজ স্বয়ং সেই মুহূর্ত তার জীবনের দরজায় কড়া নাড়ছে। এসব তুমি করেছো? জি ম্যাডাম। কার জন্য? আমার হবু বউয়ের জন্য। রোদের মুখ থেকে হবু বউ শব্দটা বের হওয়ার সাথে সাথে রূপের মুখে অন্ধকার ছেয়ে যায়। চোখ পানিতে টলমল করতে থাকে। মনে হয় এ বুঝি টুক করে এক দুই ফোঁটা গড়িয়ে পড়বে তার গাল বেয়ে। রূপ মুখটা অন্যদিকে নিয়ে শান্ত কণ্ঠে বলে, ওহ, তাই তো। এত সাজসজ্জা তো কোনো ভাগ্যবতীর কপালে জুটবে। আমার তো ভাগ্যটাই খারাপ। আমাকে এনেছো কেন এইখানে? তাকে নিয়ে আসবে। আমাকে এগুলো দেখে লাভ কি? রূপের অভিমানী সুর রোদের মনকে দোলা দেয়। রূপের কথায় কথায় রাগ করার অভ্যাসটা রোদের ভীষণই পছন্দ। একগাল হেসে রূপের দুই কাঁধে হাত রেখে বলে, চোখে চোখ রেখে কথা বলতে হয় জানিস না? ম্যানার্স শিখিসনি নাকি? রূপ সেই মুহূর্তে রোদের দিকে তাকিয়ে বলে, এই নিন। তাকালাম আপনার দিকে। এখন বলুন, কি বলবো? কেন আনলেন এখানে আমাকে? এমনি। রূপের গা জ্বলে যাচ্ছে রাগে। রোদ যদি বয়সে তার থেকে বড় না হতো তাহলে আজ রূপের হয়ে বেধড়ক মার খেত।
রোদ, কিন্তু বয়সে করে আজ সে বেঁচে গেল। রূপ নিজের কাঁধ থেকে ঝাড়া দিয়ে রোদের হাত সরিয়ে বলে, থাকুন আপনি আপনার হবু বউকে নিয়ে, আমাকে এসব আধিক্যেতার মাঝে জড়াবেন না। এই বলে রূপ চলে যেতে নিলে রোদ তার হাত ধরে ফেলে, তারপর এক হ্যাঁচকা টানে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রোদের ঘনিষ্ঠ স্পর্শ পেয়ে রূপের মন আরো কিছুটা অশান্ত হয়ে পড়ে। এই বুকে সে ছাড়া অন্য কোনো নারী মাথা রাখতে পারবে না। রূপ এবার হাউমাউ করে কাঁদতে শুরু করে, আপনি অনেক খারাপ রোদ ভাই, অনেক অনেক খারাপ, আমাকে একটু বোঝেন না, শুধু আমাকে কষ্ট দেন। অস্পষ্ট শব্দগুলো বুঝতে রোদের বেশি সময় লাগে না। রূপকে সোজা করে দাঁড়া করে রোদ তার আঙ্গুল দিয়ে রূপের ঠোঁটের উপর চেপে ধরে, হুশ, আর একটা কথা না, আজকের রাতটা আমি তোর কাদার শব্দ শুনে নষ্ট করতে চাই না। তোর ঠোঁট দিয়ে আজ শুধু আমার নাম বের হবে, আর কিছু না। মানে? রোদ তার পকেট থেকে একটা ছোট বক্স বের করে, আংটির বক্স, তারপর সেটি খুলে রূপের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমায় বিয়ে করবি রূপ? রূপ নিজের চোখ কান কিছুকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি দেখছে নাকি সবই মোহ? রূপ নিজে তাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাইছে। রূপ কাঁপা কণ্ঠে বলে, রোদ ভাইয়া, ভাইয়া না, শুধু রোদ, বল বিয়ে করবি? বেশি সময় নিস না, তুই না চাইলে অন্য মেয়ে খুঁজতে হবে। আফটার অল আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, করব, তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আরে হতচ্ছাড়ি আনরোমান্টিক মেয়ে, জোরে ধরে বলতে হয় জানিস না? তাড়াতাড়ি জোরে ধর আমায়, আর হ্যাঁ, কপালে চুমু খেতে ভুলিস না। রূপ সাথে সাথেই রোদকে জোরে ধরে চুমু খায় তার গালে। গালে না, ঠোঁটে। ইস না, আমার লজ্জা করে। রূপ, যা বলছি তাই কর। রূপ কিছু না ভেবে রোদের ঠোঁটের চুমু খায়, কিন্তু সরে যাওয়ার আগে রোদ রূপের কোমর ঝরে গভীর চুম্বনে ডুবে যায়। প্রায় 5 মিনিট পার হলে রোদ রূপকে ছেড়ে দেয়। দুজনে এখন শ্বাস নিতে ব্যস্ত। রোদ খানিকটা নেশাভরা দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে বলে, রূপ, আমার না ইয়ে পাচ্ছে। এই ইয়েটা আবার কি? বাসর আর কি? আমরা অবিবাহিত, বিয়ের আগে কি যাত্রা বলস? চল না, আজ রাতে বিয়েটা সেরে ফেলি, তারপর বাসরও। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কখন কোন অঘটন ঘটিয়ে ফেলি, পরে কিন্তু আমার কোনো দোষ নেই। কাজের সামনে পাশাপাশি বসে আছে রোদ আর রূপের হাতটা রোদ শক্ত করে ধরে রেখেছে, যেন কোনো মতেই সে পালাতে না পারে। এতটা জোরে চেপে ধরায় রূপ ব্যথা পায়। সেটা কানে কানে রোদকে জানালে সে পাত্তা দেয় না। একেবারে কাজের বিয়ে পড়ানো শেষ হলে তবে রোদ রূপকে ছাড়ে, না হলে রূপের বিশ্বাস নেই। বিয়ের মাঝে হুট করে দাঁড়িয়ে হয়তো বলতো, রোদ ভাইয়া, কাউকে না জানি আমি তোমাকে বিয়ে করব না। কাজী সাহেবদের কাছ থেকে দোয়া নিয়ে রোদ রূপকে কোলে তোলে সেখান থেকে বের হয়ে আসে। রোদের আকস্মিক এই কাজ রূপ ভীষণই লজ্জা পায়। তার গাল দুটো রক্তবর্ণ ধারণ করে, কোনো রকমে রোদের শার্টে মুখ গুজে সে এক ঘামটি মেরে রয়েছে। রাস্তার প্রায় সকলে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা রূপ না দেখলেও আন্দাজ করতে তার কষ্ট হয় না। একসময় না থাকতে পেরে সে ফিসফিসিয়ে রোদকে বলে, আপনি কি আমায় নামাবেন? সকলে কেমন করে তাকাচ্ছে, তাকাক। আমি নিজের বউকে কোলে নিয়ে হাঁটছি, অন্যের বউ ভাগিয়ে আনিনি। রূপ আর কিছু বলার সুযোগ পায় না। কাজে অফিস থেকে রোদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। এই 10 মিনিটের রাস্তা। অতটুকু সময় রোদ দিব্যি রূপকে কোলে নিয়ে হেঁটেছে। বইয়ের ভার যদি নিতেই না পারে, তাহলে এই জিম করে তৈরি করা বডির মূল্য কি? বাড়িতে ফিরতে রূপে চোখ চরক কাজ। সামনে রোমানা দাঁড়িয়ে আছে, মুখে হাসি। এত কিছুর পরও হাসি। সে তো ভেবেছিল রোমানা আন্টি তাকে দোষারোপ করবে, সকলের মতো বলবে রূপ হয়তো রোদকে তাবিজ করে নিজের জালে ফাঁসিয়েছে। রোদ রূপকে ছেড়ে দেয়, তারপর মায়ের কাছে গিয়ে বলে, মা, তোমার বৌমাকে সাজিয়ে রুমে পাঠাও, আমি অপেক্ষা করছি। এই বলে রোদ নিজের ঘরের দিকে পা বাড়ায়। রূপের মধ্যে লজ্জা ভয় দুটি কাজ করছে। কোনো মতে সে রোমানার চোখের দিকে তাকাতে পারছে না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আয় তোকে তৈরি করে দেই। মামুনি, মামুনি না, মা, মা বলবি আমায়। রোমানার ধমক শুনে রূপ চুপ মেরে যায়। রোমানা রোদের আনা লাল কাতান শাড়ি পরিয়ে দেয় রূপকে, তারপর নিজের হাতে তাকে সুন্দর করে সাজায়। বাহ, ভারী মিষ্টি লাগছে আমার ছেলের বউকে। আজ রাতে স্বামী যেমন চায় তেমন করেই থাকবি। আর হ্যাঁ, আমার কিন্তু বছর ঘুরতে নাতি চাই, আগেই বলে দিলাম। রূপ লজ্জার হাসি হাসে, মুখে কিছুই বলে না। দুধের গ্লাস হাতে রূপ রোদের ঘরে প্রবেশ করতে তার চোখে পরে সুঠাম দিয়ে এক পুরুষের দিকে। খালি গায়ে ফুল ছড়ানো বিছানার উপর বসে আছে সে। রূপকে দেখতে পেয়ে সে উঠে আসে তার দিকে। রূপের হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে এক শ্বাসে সবটা খেতে ফেলে। তুমি তো ভালোই রাক্ষস রোদ ভাই, ভাইয়া বললে স্বামীকে। সরি সরি, মুখ ফসকে বের হয়ে গেছে। রূপ, জানিস বাসর রাতে কোনো দুধ খেতে হয়? ইয়ে মানে এ আর কি। মানে জানিস? তাহলে দেরি কেন, বউ, কাজ শুরু করি। রূপ কথা বলার ফুরসত পায় না। তার আগে রোদ রূপকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। বাকিটা নিজেরা কল্পনা করে।
আজকের গল্পটি এখানে শেষ। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।